সংসদীয় দলের কাছে কার্যক্রম তুলে ধরলেন ৭ মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়েনি ৬৬% মানুষের, জানালেন চিফ হুইপ। স্কুলে মানহীন টিফিন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। মিড চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। বিচারহীনতা, সামাজিক নীরবতায় বাড়ছে অপরাধ। স্বল্পতম সময়ে বিচার নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। শিশু মৃত্যুর ঘটনায় আজকের মধ্যে শোকজের জবাব না দিলে ৮ দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, দাবি কর্তৃপক্ষের। আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। বিএসএফ এর পোষণ চেষ্টা অব্যাহত। বিজিবি আর স্থানীয়দের কঠোর অবস্থানে ৬ সীমান্ত এলাকায় ১০০ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্ব মন্ত্রণালয়ের কার্যক্রম সরকারি সংসদীয় দলের সামনে তুলে ধরেছেন ৭ মন্ত্রী, যেখানে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাখ্যা, অগ্রগতি ও পরিকল্পনা জানানো হয়। বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়ানো হয়নি। এছাড়াও তারেক রহমান সরকারের প্রথম বাজেট ১১ জুন উত্থাপিত হবে জানিয়ে ১৬ জুন থেকে সংসদে আলোচনা শুরু হবে বলেও জানান চিফ হুইপ। স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সংসদীয় দলের সভায়। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে সপ্তাহের প্রথম কর্মদিবসে। তার আগের দিন সংসদ ভবনে হয় সরকারি দলের সংসদীয় কমিটির সভা, যেখানে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারের ১২০ দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যচিত্র তুলে ধরেন ৭ মন্ত্রী। ৭ জন মাননীয় মন্ত্রী তারা প্রেজেন্টেশন দিয়েছেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। জানান, বৈঠকের শুরুতে শিক্ষামন্ত্রী পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহে সরকারের দৃঢ় অবস্থান। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন। জানান, চীনের সহযোগিতায় দেশে ৫টি হাসপাতাল নির্মাণের খবর। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সড়কমন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয়ের তথ্য জানান। চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই অসুবিধায় তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। বিদ্যুতের দাম বাড়লেও তাতে ৬০% গ্রাহককে বাড়তি বিল গুনতে হবে না বলে সংসদীয় দলকে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা, ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ২ টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। এছাড়া আসন্ন বাজেট অধিবেশনের কার্যসূচির বিস্তারিত তুলে ধরেন চিফ হুইপ। ১৫ তারিখে বিকালবেলা সম্পর্কে আমরা বাজেট পাস করব, ১৬ তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। সেজন্য আমরা হয়তো সকাল বিকাল সেশন করতে পারি, কারণ ৩০ তারিখে বাজেট পাস করতেই হবে। ৩০ তারিখে বাজেট পাস করার পর এখানে তারপরে প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট স্বাক্ষর করবেন। এরই মধ্যে সংস্কার হয়ে গেছে জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদের কাছে সংবিধান সংশোধন ছাড়া বিকল্প কিছুই নেই। সংস্কারটা হয়ে গেছে, যা হওয়ার তা হয়েছে, এখন হবে সংশোধন। যে বিরোধী দল নাম দিবেই, কেন দেবে? আমি কনফিডেন্ট কেন? কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো পথ নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার।
আওয়ামী লীগ সরকারের চুরি এবং পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং এই অভিযোগ করেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের আবেদনের প্রেক্ষিতে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ পড়বে না। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন রায়ের জন্য এই দিন ধার্য করেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হয় 4 দিনে। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। বিচারিক কার্যক্রমের রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পিপি। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 8 বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। বিচারহীনতা ও সামাজিক নীরবতায় বাড়ছে শিশু নির্যাতন। কাগজে কলমে আইন থাকলেও দুর্বল প্রয়োগ, সামাজিক ভয়, বিচারে দীর্ঘসূত্রতা আর কম সাজার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন। শনিবার শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় নিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। আলোচনায় উঠে আসে নারী ও শিশু নির্যাতনের প্রায় 4.5 লাখ মামলা বিচারাধীন। পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন, রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার এবং জাতীয় কমিশন গঠনের সুপারিশ করেছেন নারী ও শিশু অধিকার কর্মী আর বিশেষজ্ঞরা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তদন্ত দ্রুত শেষ করে স্বল্প সময়ের মধ্যেই বিচারের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। যে ক্ষেত্রে দোষী সেই ক্ষেত্রেও নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না? এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই। আপনার সন্তানকে যদি সে রেপিস্ট হয় তাকে সাজা দেবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রিভলিউশন। আগামীকাল বিকেলের মধ্যে শোকজ নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসায় এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী শোকজ করা হয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালকে শোকজ করে স্বাস্থ্য বিভাগ। তাদের দায় প্রমাণিত হওয়ায় কেন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না তার জবাব দিতে রোববার পর্যন্ত সময় দেওয়া হয়। এর আগে তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায় পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। গত 27 মে মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যায় 6 নবজাতক। ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। আগামীকাল বিকালে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। এদিকে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় একজন নার্স ও এক পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এসব কথা জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় ভুক্তভোগী পরিবার দোষীদের শাস্তির দাবি জানান।
গত ২৭ মে ঈদের আগের দিন সকালে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে ৬ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টে ৬ নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। শনিবার তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এতে উপস্থিত থাকেন ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, পেশাগত দায়িত্বে অবহেলার কারণে একজন নার্স এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দাবি করেন, লাইসেন্স বাতিলে সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাইঅক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। সো উই ডিডন্ট ফাইন্ড এনিথিং স্পেসিফিক ইন দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণাও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে, একই সাথে দেওয়া হবে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ। এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল বন্ধ করা সমাধান নয়। তাদের সন্তানের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তারা কেবল তাদের শাস্তি চান। আমরা তো বাহিরে পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবে, এটা আমরা চাই না। এ সময় হাসপাতালের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর চড়াও হওয়ার ঘটনার জন্য ক্ষমা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। হামলায় জড়িত স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুওয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। ঠিক আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর প্রতিমন্ত্রী বলেছেন, কাউকে ছাড় দেয়া হবে না। ঢাকার 2 সিটি প্রশাসকও জানিয়েছেন, এবারে ডেঙ্গু মৌসুমে যেন কারো মৃত্যু না হয় সেই লক্ষ্যে কাজ করবে কর্তৃপক্ষ। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করে শনিবার এসব জানিয়েছেন তারা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 2-3 দিনের মধ্যে মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করবে। ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম জানালেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে। সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বারে আপনারা টেলিফোন করবেন। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপি আয়োজিত ফল উৎসবে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে হ্যাঁ ভোট চাইলেও 75% ভোট পাওয়ার পর সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেছে। এনসিপি নেতা অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করার প্রতিশ্রুতি দিলেও এখন তাদের সাথে মিলেমিশে কাজ করছে। বলেন, সীমান্তে অনুপ্রবেশের ঝুঁকি বাড়লেও বিজিবিকে পর্যাপ্ত শক্তিশালী করা হচ্ছে না। সভা শুরুর আগে মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত গিয়ে মঞ্চে হামলা ভাঙচুর চালায়। এতে উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি সহ কয়েকজন আহত হন। যতই আমাদের কেউ ভয় দেখাক না কেন, আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে ঠান্ডা করে আসছি। নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না, ইনশাআল্লাহ।
বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 6টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 100 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরের হিলিতে বেশ কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে পুশিনকৃত মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা থামছেই না। আজও দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ির হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির বাধায় পণ্ড হয় পুশিনের চেষ্টা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয় আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজিবি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টা। 5 জনকে ভোরে এপারে ঠেলে দিতে গেলে তা রুখে দেয় বিজিবি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুমি সম্প্রদায়ের 47 জন। খবর পেয়ে বান্দরবানের রেমাক্রি হৈকু খুমিপাড়া থেকে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। এরপর তাদেরকে পুশব্যাক করানো হয়। এদিকে নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ঠেলে দেওয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় মালয়েশিয়াগামী বোট থেকে 50 জনকে উদ্ধার করা হয়েছে। সে সাথে মানব পাচারে জড়িত 9 জনকে আটক করে কোস্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলেও সেটি গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে বোটটিকে ধাওয়া করে মালয়েশিয়াগামী 50 জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি মানব পাচারে জড়িত 9 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড আরও জানায়, সংঘবদ্ধ পাচারকারী চক্রটি বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভনে বাংলাদেশীয় রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করে থাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।